এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি সাকসেস টিপস। তাহলে আজকে যেটা আমাদের বিষয় সেটা চলতড়িতের অংশ। চলতড়িৎ যত দূর অবধি হয়েছিল তার পরবর্তী অংশ থেকে আজকে আমি পড়াবো, ঠিক আছে? তো দেখো, এর আগের দিন আমরা যে ক্লাসটা করেছিলাম, আগের জন ক্লাসটা ছিল সেইটা ওহমের যে সূত্র ছিল, ওহমের সূত্রের যে লেখচিত্রটি ছিল, সেই ওহমের সূত্রের লেখচিত্রটির প্রকৃতি কীরূপ ছিল সেইটা লাস্ট কোয়েশ্চান হয়েছিল। এবং সেখান থেকে যে ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আসে সেই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো একটা দুটো হয়েছিল, এরপর বাকিগুলো তোমরা চেষ্টা করলে করতে পারবে। তাহলে আজ তার পরবর্তী অংশ থেকে আলোচনা করব। তো জিনিসটা কেমন দেখো, এইখানে যেটা আছে ইয়ার পরবর্তী অংশটা সেটা হচ্ছে তড়িৎ চালক বল এবং কোষের অভ্যন্তরীণ রোধ। তড়িৎ চালক বল আর কোষের অভ্যন্তরীণ রোধ। তো কোষের অভ্যন্তরীণ রোধ মানে হচ্ছে তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স জিনিসটা কি না, কোনো তড়িৎ কোষের মধ্যস্থ সক্রিয় পদার্থ, ঠিক আছে, কোনো তড়িৎ কোষের মধ্যস্থ সক্রিয় পদার্থ বা তরলের কিছুটা কি হয় না রোধ থাকে। কি বললাম ফার্স্ট থেকে আরেকবার শুনো, কোনো তড়িৎ কোষের মধ্যস্থ সক্রিয় পদার্থ বা তরলের কিছুটা রোধ থাকে, যেটা কি করে কোষটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে কি করে বাধা সৃষ্টি করে। তো যে বাধাটা সৃষ্টি করে সেই বাধাটাকে বলা হয়ে থাকে কোষের অভ্যন্তরীণ রোধ। ভালো করে শুনো ডেফিনেশনটা। তড়িৎ কোষের মধ্যস্থ সক্রিয় পদার্থ কি হচ্ছে না, তড়িৎ কোষের মধ্যস্থ সক্রিয় পদার্থ বা তরলের কিছুটা অংশ থাকে, যেটা কি করে না কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যেটা আছে, তড়িৎ প্রবাহটাকে কি করে না তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। তাকেই বলা হয়ে থাকে কোষের অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে। এরপরে এইখান থেকে ইয়ার পরবর্তী অংশ কোয়েশ্চেন হয়তো যদি থাকতে পারে যে কোষের অভ্যন্তরীণ রোধ যেটা আছে, কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে, এটা কোয়েশ্চেন। কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। লেখাটা কেমন হবে, কোষের অভ্যন্তরীণ রোধ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এরপরে এক নম্বরে লিখবে কেমন না তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কেমন না তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যেটা আছে, তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডিস্টেন্সটা যদি বাড়ে তাহলে অভ্যন্তরীণ রোধ যেটা আছে অভ্যন্তরীণ রোধটা বৃদ্ধি পাবে, অর্থাৎ অভ্যন্তরীণ রোধটা বাড়বে। তাহলে এক নম্বর কি হলো তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কি না, যদি তোমার তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাড়ে তাহলে তার অভ্যন্তরীণ রোধ অর্থাৎ যে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি হবে না সবসময় বাড়বে। দু নম্বর কি না সক্রিয় তরলের মধ্যে যে সক্রিয় যে তরল আছে, সক্রিয় তরলের মধ্যে তড়িৎদ্বার দ্বয়ের নিমজ্জিত অংশের ক্ষেত্রফলের উপর। ক্ষেত্রফলটার উপর কেমন না ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়, ক্ষেত্রফলটা যদি বৃদ্ধি পায় যায় তাহলে অভ্যন্তরীণ রোধটা কি হবে না কমে যাবে, অর্থাৎ অভ্যন্তরীণ রোধটা হ্রাস পাওয়া যাবে, ঠিক আছে। এবং তিন নম্বরে কি, তিন নম্বরে আছে কোষ মধ্যস্থ সক্রিয় তরলের প্রকৃতি। কোষ মধ্যস্থ সক্রিয় তরলের প্রকৃতির উপর। সেই জিনিসটা কেমন না সক্রিয় তরলের পরিবাহিতা, ঠিক আছে, সক্রিয় তরলের পরিবাহিতা যদি বৃদ্ধি পায় তাহলে কোষের অভ্যন্তরীণ রোধের মানটা কি হবে না হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে এইটি হলো কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে এবং কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে এর যে পরবর্তী অংশ আছে, এর পরবর্তী অংশ হচ্ছে ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে বাংলায় বলা হয়ে থাকে তড়িৎ চালক বল। কোয়েশ্চেনটি আছে যে তড়িৎ চালক বল কি বা তড়িৎ চালক বল কাকে বলে, ঠিক আছে। তাহলে বর্তনীর ইলেকট্রিক্যাল সার্কিটের বর্তনীর তড়িৎ কোষের অভ্যন্তরে, ঠিক আছে, ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে, ঠিক আছে, ঋণাত্মক তড়িৎদ্বার থেকে কি হয় না ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধানকে তড়িৎ কি হয় না ভিন্ন সংস্থা দ্বারা মানে আলাদা আলাদা সংস্থা দ্বারা নিয়ে যেতে কি করা হয় না যে পরিমাণ ওয়ার্ক করা হয় অর্থাৎ কার্য করা হয় তাকেই কি বলা হয়ে থাকে না কোষের তড়িৎ চালক বল অর্থাৎ ইএমএফ। আরেকবার শুনো না বর্তনীর তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে
একক ধনাত্মক আধানকে কি হয় না তড়িতের মানে ভিন্ন ভিন্ন সংস্থা দ্বারা বিভিন্ন ধরনের ভিন্ন সংস্থা দ্বারা নিয়ে যেতে যে পরিমাণে কার্য করতে হয় তাকে বলা হয় থাকে ইএমএফ, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স, বা বাংলায় বলা হয় তড়িৎ চালক বল। ঠিক আছে, এরপরে আমি রেজিস্ট্যান্স পড়াচ্ছি রোধ। তাহলে রোধের যে নির্ভর আছে, তাহলে এইরকম ব্যাপার যে পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটি দারুণ জিনিস। তাহলে পরিবাহী রোধ দুটি বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহী রোধ দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক নাম্বার কি না দৈর্ঘ্যের উপর, দৈর্ঘ্যের উপর উপর। ঠিক আছে, তাহলে পরিবাহী রোধ নির্ভর করে দুটি বিষয়ের উপর। এক নাম্বার আমি বলছি দৈর্ঘ্যের উপর। দৈর্ঘ্যের উপর কেমন? উষ্ণতা, উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। উষ্ণতা, উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, অর্থাৎ আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। ঠিক আছে, যখন কোনটা কোনটা অপরিবর্তিত থাকছে, অপরিবর্তিত থাকছে উষ্ণতা, উপাদান আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, উষ্ণতা, উপাদান আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহী রোধ কি হয় না পরিবাহী রোধটা তোমার যে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে থাকে, অর্থাৎ সমানুপাতে পরিবর্তিত হয়। আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। তাহলে এটা হলো এক নাম্বার দৈর্ঘ্যের উপর নির্ভর করলে। দু নাম্বার কি? দু নাম্বার হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। তাহলে প্রস্থচ্ছেদের পরফলা দন্ত ছয়ে 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 একা দয়ে একা র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম জিনিস। উষ্ণতা, উপাদান আর দৈর্ঘ্য। উষ্ণতা, উপাদান আর দৈর্ঘ্য এই তিনটা জিনিস যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহী রোধ কি হয় না প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। এইটার বাংলা মানেটা আছে উষ্ণতা, উপাদান এবং দৈর্ঘ্য এই তিনটা জিনিস যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহী রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি হয় না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে কি হয় না তোমার ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ব্যস্তানুপাতিক হয়। জিনিসটা কি? আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। তাহলে দুটো জিনিস বোঝা গেল যে পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে সেই জিনিসটা। তাহলে পরিবাহীর রোধ দুটি বিষয়ের উপর নির্ভর করলে এক নাম্বার হলো কি দৈর্ঘ্যের উপর, সেটা দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে অলরেডি আমি বললাম, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে সেটাও আমি বললাম। ঠিক আছে, তবে দেখো একটা জিনিস বলবো, কারণ আমি দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে অনেকজন সাবস্ক্রাইব করছো আবার হঠাৎ করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। কারণ আমি একটাই বলবো কি দেখো এটা তো কোনো পয়সা পাতির ব্যাপার নয়। আর একটা জিনিস কি কাউকে দেওয়া জিনিস ওইটা ঘুরাই নেওয়া যায় না, আমি বলবো মানে আমার দিক থেকে। ঠিক আছে, তো আমি বলবো যে যথাসম্ভব একটু বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কারণ আমিও উৎসাহিত হব, তাহলে আমিও সেই লেভেলের ভিডিও দিব। আর আশা করি পড়ার মধ্যে কোনো যেটা পড়ার মধ্যে কোনো খারাপ হবে সেই পড়ার মধ্যে কোনো খারাপ হবে না, যতটুকু পড়া হবে ক্লিয়ার কাট পড়া হবে, একদম মানে ধোঁয়া উড়ান দেওয়া হবে যা আছে। ঠিক আছে, তাহলে দেখো এর পরবর্তী অংশ, তাহলে রোধাঙ্ক, এইখান থেকে রেসিস্টিভিটি, রেসিস্টিভিটি যেটা আছে সেই জিনিসটা জানতে হবে। রোধাঙ্ক, রোধাঙ্ক ইংরেজি এটাকে কি বলা হয় রেসিস্টিভিটি, RESISTIVITY। ঠিক আছে, তাহলে রেসিস্টিভিটি জিনিসটা কেমন? তাহলে দেখো রেসিস্টিভিটি আমরা দুটো জিনিস পড়লি, আগে মনে রাখো প্রথমে যে দৈর্ঘ্যের উপর কেমন হলো আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ আর আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। ঠিক আছে, এই দুটো জিনিস পড়লাম। এবার এই দুটো জিনিসকে আমি যদি দেখি তাহলে এইখান থেকে কি পাওয়া যাবে কত, এইটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি এইখান থেকে যদি দেখা হয় তাহলে আর সমানুপাতিক এখানে কত আছে L/a, তাহলে এইখানে আর ইকুয়াল টু কত আছে এইখান থেকে যদি আমি দেখা হয় তাহলে এইখানে আছে তোমার সমানুপাতিক যে চিহ্নটা হাঁটালে তাহলে একটা কনস্ট্যান্ট লিখছি, তাহলে এটাকে বলা হলো রো ইন্টু কত আছে L/a এই জিনিসটা। ঠিক আছে, এরপর রো যেটা আছে রোটাকে কি বলা হয়, রোটাকে বলা হয় থাকে তোমার সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, রোটাকে বলা হলো সমানুপাতিক ধ্রুবক। তাহলে দেখো আমি ক্যালকুলেশনটা করে কি আইলাম, আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল আর আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। দেয়ারফর এখানে কি আছে আর আর প্রপোর্শনাল টু L/a আর ইকুয়াল টু রো ইনটু L/a, হোয়ার কি আছে রো ইকুয়াল টু হচ্ছে তোমার
কনস্ট্যান্ট। ঠিক আছে, তাইলে এই রো যেটা আছে এই রোটাকে কি বলা হয়ে থাকে, এই রো যেটা আছে এই রোটাকে বলা হয়ে থাকে তোমার রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। রোটাকে বলা হয়ে থাকে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। তাহলে এইখান থেকে ডেফিনেশনটা আসবে, আমি উপরের জায়গাটা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে এইখান থেকে ডেফিনেশনটা কিভাবে আসবে, দেখো এই ইকুয়েশনটায় আর ইকুয়াল টু কি এল রো ইন্টু এল বাই এ। তাহলে এইখানে যদি এল ইকুয়াল টু 1 হয়, এল ইকুয়াল টু 1 হয়ে থাকে, এল ইকুয়াল টু 1 হইলো, এ ইকুয়াল টু 1 হইলো, তাহলে আমি কি বললাম এল ইকুয়াল টু 1 হইলো, এ ইকুয়াল টু 1 হইলো, তাহলে আমার পড়ে কি থাকলো আর ইকুয়াল টু পড়ে থাকলো রো। তাহলে আর ইকুয়াল টু পড়ে থাকলো রো, তাহলে এই জিনিসটার থেকে হবে এল, এল মানে কি লেন্থ দৈর্ঘ্য, তাহলে একক দৈর্ঘ্য, এ এ মানে হচ্ছে এরিয়া মানে প্রস্থচ্ছেদ যেটা আছে, তাহলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোন পরিবাহীর রোধকে কি বলা হয় তোমার পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক। তাহলে এল ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1, তাহলে আর ইকুয়াল টু রো, মানে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোন পরিবাহীর রোধকে বলা হয়ে থাকে ওই পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক, ইংরেজি বলা হয়ে থাকে তোমার রেজিস্টিভিটি। ঠিক আছে, এই রোধাঙ্ক যেটা আছে রোধাঙ্ককে রো রো সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, রো চিহ্ন দ্বারা। এই পরে এইখান থেকে দুটো একক ফট করে জেনে নাও, সিজিএস একক আর এসআই একক। ঠিক আছে, রোধাঙ্ক যেটা আছে রোধাঙ্কের সিজিএস একক আর এসআই একক। তাহলে সিজিএস একক যেটা আছে সিজিএস এককটা হচ্ছে তোমার ওহম 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 সেন্টিমিটার, আর এসআই একক যেটা আছে এসআই এককটা হচ্ছে তোমার ওহম মিটার, ওহম মিটার। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে আমি বলছি বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এখন এত দূর অবধি হইলো, এবং এর পরবর্তী ভিডিওতে আমি এর যে পরবর্তী অংশটা আছে অর্থাৎ পরিবাহিতাঙ্ক থাকে নিয়ে আসবো। তোমরা সকলেই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, ভালো লাগলে একটা করে লাইক করবে। তবে আশা করি এরপর রেগুলারিটি ক্লাস আমি দেবো।